এখন বাজে সকাল 6:15। আমরা নানু গ্রাম থেকে মদমহেশ্বরের উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করলাম। নানু থেকে মদমহেশ্বরের ডিস্টেন্স মোটামুটি 6 কিলোমিটার, কিন্তু পুরোটাই চড়াই রাস্তা। এই যে এখানে মদমহেশ্বরের ফলক দেখা যাচ্ছে। আমরা এখন ধীরে ধীরে মদমহেশ্বরের পথে এগিয়ে চলেছি। আমরা নিচে থেকে মোটামুটি 20-25 মিনিটে আপাতত 1 কিলোমিটার রাস্তা অতিক্রম করলাম। এখান থেকে মদমহেশ্বরের 4.55 কিলোমিটার। নানু ভিলেজের পর থেকে প্রথম 1.5 কিলোমিটার খুবই চড়াই, তারপর হয়তো 100-200 মিটার মতো রাস্তা আবার কিছুটা একটু প্লেন আছে, তারপর থেকে আবার চড়াই শুরু। মধ্যে কথা, নানুর পর থেকে রাস্তা পুরোটাই চড়াইয়ের দিকে গেছে। বানতলির পর থেকে বা গন্ডারের পর থেকে যেমন চড়াই, কিছু কিছু জায়গা নানুর পর থেকে তার থেকে অধিকতর চড়াই। তো এই জন্য সবচেয়ে বেস্ট সাজেশন হচ্ছে একদিনে পুরোটা কভার না করে প্রথম দিন রাশি থেকে যতদূর আসা যায় অ্যাটলিস্ট আপার বানতলি বা নানু পর্যন্ত চলে আসতে পারলে খুব ভালো হয়। তাহলে পরের দিন ভোর ভোর বেরিয়ে মদমহেশ্বর পৌঁছানোটা অনেকটা সুবিধাজনক হয়ে থাকে। আমরা নানু থেকে প্রায় 2 কিলোমিটার উপরে চলে এসেছি। এই যে এখান থেকে শ্রী মদমহেশ্বরের 4.5 কিলোমিটার। এখানেও একটা হোমস্টে আছে, আপনারা চাইলে এখানেও স্টে করতে পারেন। লাস্টের এই 3.5-4 কিলোমিটার রাস্তাটা যা দেখে মনে হচ্ছে পুরোটাই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। আমি সামনেটা একটু দেখাবো রাস্তাটা কেমন জঙ্গলের মধ্যে দিয়ে প্রবেশ করেছে। এতক্ষণ আমরা পাহাড়ের সাইড দিয়ে হাঁটছিলাম, এবার একটু জঙ্গলের মধ্যে দিয়ে প্রবেশ করেছে রাস্তাটা। এই যে এরকম পুরো জঙ্গল ঘেরা পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা, চারিদিকে ঝিঝি পোকার ডাক, দারুণ লাগছে। তার মধ্যে দিয়ে যে সানরাইজ হয়েছে তার যে ভোরের আলো পাহাড়ের গাছগুলোর মধ্যে দিয়ে প্রবেশ করছে। এখান থেকে আর শ্রী মদমহেশ্বর 3.5 কিলোমিটার মতন রাস্তা বাকি। আমি একটু পাহাড়ের সাইডের ভিউটা দেখানোর চেষ্টা করব। অসাধারণ লাগছে। পাহাড়ের পাথরগুলোর নিচেই এগুলো অনেকটা রেন শেল্টার তৈরি হয়ে গেছে। বৃষ্টি আসলে যাত্রীরা এখানে আশ্রয় নিতে পারেন, কারণ এই পুরো মদমহেশ্বর যে ট্রেক, এই রুটে সেরকমভাবে রেন শেল্টার বা ছাউনি বলতে তেমন কিছু নেই। মেন যে গ্রামগুলো আছে সেখানে যে 2-1টা করে হোমস্টে আছে, সেগুলোই একমাত্র শেল্টার। আমরা এখন কুন্দচটিতে উপস্থিত হয়েছি। এখানে একটু জাস্ট বিশ্রাম নিলাম, এরপর আবার আমাদের যাত্রা শুরু হবে। এখানেও জল রিফিল করে নেওয়ার ব্যবস্থা আছে। আমরা একটু জল রিফিল করে নিলাম, কারণ এই নানুর পর থেকে জল রিফিল করার জায়গা প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার পর পর। আমরা মেন যেটা কুন্দচটি সেটা এখানে এসে পৌঁছেছি। এখান থেকে মদমহেশ্বর ডিস্টেন্স 2.65 কিলোমিটার। এখানে একটা ছোট্ট হোমস্টে কাম চট্টি আছে, এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে।
এবং ব্রেকফাস্ট করারও জায়গা আছে। এখান থেকে মদমহেশ্বরের ডিস্টেন্স আর 2.55 কিলোমিটার। এই বাকি 2.5 কিলোমিটার রাস্তার মধ্যে যা লোকাল লোকেদের সাথে কথা বলে জানা গেল 2 কিলোমিটার পুরোটাই চড়াই, আর 500 মিটার মতন রাস্তা মোটামুটি হালকা চড়াই। এই যে চড়াইয়ের পরিমাণ এরকম বাড়ছে। कितना टाइम लगेगा और घंटा। আমরা এখনো প্রায় মন্দির থেকে 1 ঘন্টার দূরত্বে আছি। এক একজন এক রকম ডিস্টেন্স বলছে, বাট कितना टाइम लगेगा? बस रहेगा आधा एक घंटे का। नहीं, আমরা এখন মন্দির থেকে আর প্রায় 1-1.5 ঘন্টার দূরে আছি রাস্তায়। রাস্তা খুবই চড়াই হচ্ছে, যার জন্য জাস্ট কয়েক মিটারই যাওয়ার পরেই আমাদেরকে রেস্ট নিতে আমরা বাধ্য হচ্ছি। মনের ইচ্ছা থাকলেও যাওয়া যাচ্ছে না, একটু রেস্ট নিয়ে নিয়ে যেতে হচ্ছে। তো আশা করছি আমরা 10:30-11টার মধ্যে মন্দিরে পৌঁছে যাব। আর মাঝে মধ্যে ওআরএসের জল খাওয়াটা বাধ্যতামূলক, কারণ এই ঠান্ডা ওয়েদারেও শরীর থেকে পুরো ঘাম বেরিয়ে যাচ্ছে, তার জন্য ওআরএসের জলটা একদম মাস্ট। মাইলস্টোনগুলো পুরোপুরি বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যা এখান থেকে মধ্যমশ্বর আর 1.55 কিলোমিটার, কিন্তু অদ্ভুতভাবে মাইলস্টোনগুলোতে কে বা কারা এই সামনের ডিজিটগুলো মুছে দিয়ে গেছে, যার জন্য প্রত্যেকটা বডি দেখে 0.55টা বোঝা যাচ্ছে, সামনের অংশগুলো আর বোঝা যাচ্ছে না। তবে যারা নামছেন তারা বলছেন ধীরে ধীরে হাঁটলে হয়তো আর 8 ঘন্টা 40 মিনিট আমরা পৌঁছে যাব। আমাদের আরও 2 সহযাত্রী শুভ্রজিৎ আর প্রীতম আসছে, সামনের দিকে স্বর্ণেন্দু আছে, তার সামনে সাথী যাচ্ছে। আমাদের টোটাল যে 9 জনের টিম, তার মধ্যে 4 জন আমাদের থেকে 500 মিটার মতন আগে আছে, আর বাকি 5 জন আমরা একটু ধীরে সুস্থেই হাঁটছি, সেই জন্য আমরা একটু পিছিয়ে আছি আমাদের থেকে। বাট একদম সোলো ট্রাভেল করার থেকে একটু গ্রুপ হয়ে করলে হয়তো আমাদের ভালোই লাগছে। যেখানে আমরা রেস্ট নিচ্ছি সবাই একসাথে রেস্ট নিচ্ছি, আবার যেখানে হাঁটছি একসাথে হেঁটে আবার নেক্সট জায়গায় গিয়ে দাঁড়াচ্ছি। আমরা আর মোটামুটি মধ্যমহেশ্বর থেকে 20-25 মিনিটের ডিস্টেন্সে আছি। যারা রিটার্ন তারা যেমন বলছে সেই অনুযায়ী। আর कितना टाइम लगेगा? 1 किलोमीटर से आधा घंटा। हर हर महादेव। हर हर महादेव। हर हर महादेव। हो जाएगा। মধ্যমহেশ্বরের লাস্টেই 550 মিটার রাস্তাটা খুবই চড়াই। এই যে ঠিক এরকমভাবে রাস্তাগুলো চড়াই হয়ে গেছে, রাস্তায় স্টেপ যত তত বেশি কষ্ট হচ্ছে। আচ্ছা কষ্ট আছে যাওয়ার পরে সুন্দর। যারা মধ্যমহেশ্বর কমপ্লিট করে নিচে নামছেন রাশির দিকে, তারা উপরে যে সমস্ত তীর্থযাত্রীরা উঠছেন তাদেরকে সবসময় মোটিভেট করছেন। এই জিনিসটা সত্যিই খুব ভালো লাগার। হর হর মহাদেব। নানু থেকে যে যারা নামছেন তারা সবাই একটা কথাই ইন্সপায়ার করছেন,
আমরা প্রায় পৌঁছে গেছি। হয়তো রাস্তাটা এখনও আধ ঘন্টা বা 30 মিনিট বা 40 মিনিট বা 1 ঘন্টা হতে পারে আমাদের হাঁটার উপর, কিন্তু সর্বোপরি প্রত্যেকজন কিন্তু ইন্সপায়ার্ড করছেন, তো এটাই ভালো লাগে। आप हार्डली आधे घंटे में पहुंच जाएंगे, आधा घंटा भी नहीं लगेगा। আমরা অলমোস্ট এসেই গেছি। যতটা সহজ ভেবেছিলাম অতটা সহজ নয়। আমরা কেদারনাথটা যেভাবে শুরু করেছিলাম, কেদারনাথ ফার্স্ট ছিল, তো সেইখানটাই যে এক্সপিরিয়েন্সটা নিয়েছিলাম সেই জায়গা থেকে ভেবেছিলাম হয়তো পেরে যাব, কিন্তু মদমহেশ্বরটা সত্যি প্রচণ্ড কঠিন, কিন্তু মনে জোর আছে, তো সেই আশা নিয়ে হেঁটে চলেছি। আর বেশি দূর নেই, অলমোস্ট চলেই এসেছি। আশা করছি পুরোটাই পারবো। আর আজকে 12টা পর্যন্ত পুজো দেওয়ার টাইমও রয়েছে, তার মধ্যে আমরা হয়তো পুজোটাও দিয়ে দিতে পারবো। তো আমরা ফাইনালি মদমহেশ্বর আগে যেটা লাস্ট বোর্ড 550 মিটার আর মদমহেশ্বর, তো আমরা ভোলে বাবার নাম নিয়ে এগিয়ে চলেছি। হ্যাঁ, সবাই বলছেন নাকি এসে গেছি, তো সেটাই বলার। সবাই খুব ইন্সপায়ার্ড করছেন, তো আমাদেরও একটা দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। আমাদের এই ট্যুরের যে শিডিউল, সেই ট্যুরের শিডিউলে পঞ্চকেদারের আমাদের যে দুটো বাকি ছিল, তার মধ্যে মদমহেশ্বর, আর আমরা মদমহেশ্বর কমপ্লিট করে করব কল্পেশ্বর। তো এই দুটো কমপ্লিট করলে আমাদের পঞ্চকেদার কমপ্লিট হয়ে যাবে। তো আমরা অনেক আশা নিয়ে শুরু করেছিলাম ট্রেকটা, এখন প্রায় শেষের পথে। মদমহেশ্বর ঢোকার আগে একটা সুন্দর এরকম একটা প্যানোরামিক ভিউ সত্যিই মন মুগ্ধ করে দিচ্ছে। এই যে সমস্ত দর্শনার্থী যারা ঘোড়াই করে উঠেছেন তারা পুজো দিয়ে নেমে আসছেন রাশি ভিলেজের দিকে। অবশেষে আমরা জয় করতে পেরেছি মদমহেশ্বর যে ট্রেক। অবশেষে আমরা আজ নানু থেকে সকাল 6:30টার দিকে বেরিয়ে এখন বাজে 10:35, আমরা আমাদের ট্রেকিং কমপ্লিট করতে পারলাম। আমি সামনে একটু মদমহেশ্বর ভিলেজের ভিউটা দেখানোর চেষ্টা করব। এই যে পৌঁছে গেলাম আমরা শ্রী মদমহেশ্বর। মনে একটা চরম শান্তি, দারুণ লাগছে, দারুণ। আমাদের যারা বাকি তারা আগেই পৌঁছে গেছিল 10-15 মিনিট আগে, আমরা বাকি 5 জন এখন পৌঁছে গেলাম সেই মদমহেশ্বর। এই যে কুন্তল আছে, কুন্তল কিছু বলবে। এই রাস্তায় দিয়ে যদি আসতে হয় তাহলে জীবনের এক্সট্রিম পর্যায়ে চলে যেতে হবে। রাস্তার যা পরিস্থিতি, এই আমি গামছা গায়ে দিয়ে স্যান্ডো গেঞ্জি পরে দাঁড়িয়ে গেছি, রাস্তায় চড়াই আর চড়াই, কোনো উতরাই নেই। সাথী কিছু বলো। দারুণ এক্সপিরিয়েন্স হলো। যতটা ওই সেম কথা, মোটামুটি 20 মিনিটের না 10 মিনিটের রাস্তা প্লেনই আছে, ফ্ল্যাট, মানে মন্দিরের থেকে 10 মিনিট রাস্তা, এই জন্য এইটুকু তো চলে এলাম। চলো ভালোই ভালোই পুজোটা দিয়ে নিই আমরা সবাই, দিয়ে কালকে আবার এখান থেকে হাঁটা শুরু করবো। চলো, অবশেষে পৌঁছেছি আমরা। এত কষ্ট করে এত চড়াই উতরাই পেরিয়ে এসেছি, বাবা ডেকেছে বলে। এই এত কষ্ট, ভালো অনুভূতি একটা কষ্টকর জার্নির পর অসাধারণ একটা প্রাপ্তি। প্রথম মন্দিরের দর্শনটা অসাধারণ ছিল, খুবই সুন্দর, ভয়ানক সুন্দর। মানে কষ্ট যেমন, কষ্টর পরে একটা প্রাপ্তির পরে যেমন লাগে, সেই জন্য কষ্টটাও ভয়ানক লেভেলে, আবার প্রাপ্তিটাও খুবই সুন্দর। সেই জন্য দুটো মিলিয়ে ভয়ানক সুন্দর বলা যায়। খুবই ভালো, বিউটি অসাধারণ। সারা রাস্তা জুড়ে নানান রকম দৃশ্যই একদম মন মধুর হয়ে যাবে। এই নিয়ে 4 নম্বর কেদার করছি, রুদ্রনাথ করেছি, কিন্তু এইটাই মনে হলো কষ্ট বেশি, কারণ টানা চড়াইতে উঠতে একটু অসুবিধা হলো। এমনি বিউটি খুব সুন্দর, সব থেকে বিউটি বেশি মদমহেশ্বরেরই।
খুব সুন্দর লাগলো, প্রচন্ড হাইট, প্রচন্ড কষ্ট করে উঠেছি। এখন যে কষ্টে উঠে দেখলাম যা বিউটির কাছে কষ্ট কিছুই না। ট্রাভেল করে খুবই ভালো লাগলো। একা একা এত নিজের বুকের দমে আমি এসেছি, এই এত কঠিন বয়সে আমি এসেছি। আমি পরবর্তী জেনারেশনদের ইন্সপায়ার করবো, তারাও যেন এখানে আসুক, এই সুন্দর এই ট্রেকিংটা করুক, নিজেদেরকে ফিজিক্যালি চ্যালেঞ্জ করুক, আর ভগবানের একটু দর্শন করুক আর আশীর্বাদ করুক। সবার আমাদের যারা টিম মেম্বার তাদের যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করালাম, শোনালাম। তো যেটা সবচেয়ে বড় ব্যাপার, আমাদের এই যে টোটাল যে আজকে যে 9 জনের টিম, এর মধ্যে আমাদের 3-4 জনের পঞ্চকেদার কমপ্লিটের পথে প্রায়, আর শুধু কল্পেশ্বর বাকি আছে, সেটাও এই যে টোটাল ট্যুর শিডিউল সেখানেই কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের এর আগে রুদ্রনাথ আমরা প্রথম করেছি 2017 সালে, তুঙ্গনাথও সেই বছর করেছি একসাথে। তারপর গত বছর অর্থাৎ 2023 সালে আমরা কেদারনাথ করেছি এবং সেটা খুব ভালোভাবে কমপ্লিট করেছি আমরা। আজ মদমহেশ্বর কমপ্লিট হলো, এরপর বাকি থাকছে আগামী পরশুদিন কল্পেশ্বর, তো সেটাও কমপ্লিট হয়ে যাবে। তো যা দেখলাম, ট্রেকিং এর রাস্তায় সবচেয়ে বেশি কষ্টকর মদমহেশ্বর, কিন্তু বিউটি ততটাই বেশি, কারণ পুরো রাস্তাটায় জঙ্গলের মধ্যে দিয়ে প্রচুর চড়াই আছে, প্রচুর চড়াই, উতরাই নেই বললে চলে প্রথমের দিক ছাড়া। তো খুব কষ্ট হয়েছে, মনে সাহস রেখে, বল রেখে, ভগবানের উপরে বিশ্বাস রেখে, আস্থা রেখে আমরা আজ মদমহেশ্বর এসে পৌঁছেছি। আর চারিদিকের যা নৈসর্গিক যা দৃশ্য, সে তো জাস্ট বলার নেই। বাকিটা আমরা সামনে দেখাচ্ছি, এরপর আমরা একটু ফ্রেশ হয়ে এখন পুজো দিতে চলে যাব। তো বাকিটা মন্দির চত্বরে গিয়ে আবার দেখা হচ্ছে। মদমহেশ্বরে যে হোমস্টেটা আমরা আগে থেকে বুক করে রেখেছিলাম, শ্রী মদমহেশ্বর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটা আমরা অ্যাডভান্স বুকিং করে এসেছিলাম, কারণ এখানে যদিও যাত্রা শেষের দিক, তবে অনেক পুণ্যার্থী আছে যেটা দেখা যাচ্ছে, সেজন্য আমরা আগে থেকে এই রুমগুলো বুক করে এসেছিলাম। তো দুটো রুম বা একটা রুম আমাদের হয়তো এখন পাওয়া গেছে, এখনও সব রুম খালি হয়নি, সেজন্য আমরা এখানে আপাতত অপেক্ষা করছি। এইটাই হচ্ছে রুম, স্ট্যান্ডার্ড কিছু নেই, থাকার মতো আছে, বিছানা আছে, সঙ্গে কম্বল আছে, কোমোট আছে। বাকি এখানে এসে রিমোট এরিয়া এসে এখানে আর কিছু আশা করাও যায় না, যেটুকুই আছে অনেক, এটা নিয়ে চালাতে হবে। আমরা এখানে স্নান করে ফ্রেশ হয়ে এখন মন্দিরে পুজো দেওয়ার জন্য যাচ্ছি। আমরা এখন মন্দিরের পথে। আমাদের যে হোমস্টেটা সেটা মদমহেশ্বর প্রবেশের পর প্রথম হোমস্টে, তারপর এই যে অন্নপূর্ণা, এটাও সেকেন্ড হোমস্টে। এখানে আরও হোমস্টে আছে। সবাই এখন আমরা মন্দিরের পথে। আপনারা কেউ চাইলে আরও মন্দিরের কাছাকাছি থাকতে চান তাহলে এই হোমস্টেগুলোতেও থাকতে পারেন। এখানে আরেকটা হোমস্টে আছে, শিবালিক হোটেল মদমহেশ্বর। আমাদের সবচেয়ে যেটা পছন্দের হোমস্টে ছিল একদম মন্দিরের কাছে, সেটা এই যে হোমস্টেটা, এই ব্লু কালারের। বাট এটা আমরা কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করতে পারিনি সেরকমভাবে, সেজন্য আমরা এটা বুকিং করা পসিবল হয়নি। এখন এখানে যাত্রী রেজিস্ট্রেশন, এখানে আপনাদের যাত্রী রেজিস্ট্রেশন করে তারপরে মন্দিরে প্রবেশ করতে হয়। মন্দিরের একদম প্রবেশ করার এটা মেন জায়গা। আমরা একদম পৌঁছে গেছি শ্রী মদমহেশ্বর মন্দিরে। সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত পূজা হয়। আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি। মন্দিরের ভিতরে ফোন নিষিদ্ধ, সেজন্য আমরা ফোন বন্ধ করে দিচ্ছি। যে 5টা কেদার আছে তার মধ্যে দ্বিতীয় কেদার হচ্ছে মদমহেশ্বর, যেখানে কথিত আছে যে ভগবান শঙ্করের নাভি পড়েছিল, যেটা এখানে পুজো হয়, নাভিটাকে এখানে পুজো করা হয়, মধ্যভাগ পড়েছিল বলে এর নাম হয়েছে মদমহেশ্বর। এটা উত্তরাখণ্ডের গাড়োয়ালে অবস্থিত। যে 5টা কেদার আছে তার মধ্যে দ্বিতীয় কেদার মদমহেশ্বর। খুবই দুর্গম রাস্তা, খুবই প্রতিকূল জার্নি, কিন্তু তারপরে এর যে প্রাকৃতিক অনাবিল সৌন্দর্য এই মন্দিরকে কেন্দ্র করে, সেটা আপনার সারাদিনের ক্লান্তিকে দূর করে দেয়। আমাদের পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে।
আমরা সকাল 11:30টার সময় পুজো দিতে পেরেছি। আমরা 11টার মধ্যেই প্রবেশ করে গেছিলাম মদমহেশ্বরে। তো আমরা একদম সঠিক সময় 12টায় মন্দির বন্ধ হয়। তো আমরা আজকেই উঠেই নানু থেকে উঠেই আমরা আগে পুজোটা দিয়ে নিলাম। এখানে যে পূজারীরা আছেন তারা যে 12টা পর্যন্ত যে দর্শন পুজো দেওয়া সেটা হয়ে গেছে। এখন পুরো মন্দির প্রদক্ষিণ করে মন্দিরের বাদিকে এটাই যে কুণ্ডের যে জল, এটা খুবই পবিত্র জল বলে মানা যাওয়া হয়। এটি মন্দিরের পিছন দিকের ভাগ। সত্যি কথা বলতে মন্দির চত্বরটি খুবই মনোরম একটা পরিবেশ, খুবই মনোরম। মানে এখানে না আসলে এই শান্তিটা জাস্ট ফিল করা যাবে না। এটা একদম মন্দিরের পিছন দিকে। এখানে আরও দুটি মন্দির আছে। এখানে হচ্ছে মাতা পার্বতী অ্যান্ড গৌরী শঙ্কর টেম্পল। এখানে কেদারনাথের মতন সেই প্রচুর জনসমাগম নেই বা খুব হুড়োহুড়ি পুজো দেওয়ার জন্য বিশাল লাইন, দীর্ঘক্ষণ সময় অপেক্ষা, এরকম কোনো ব্যাপার না। সেই জন্য এই পরিবেশটা সত্যিই খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ। এখানেও অনেকগুলো হোমস্টে আছে। এই হোমস্টেগুলোতেও থাকার ব্যবস্থা আছে। तो इधर का बुकिंग का प्रोसीड्यूर क्या है थोड़ा बताइए ना। हाँ अच्छा, अगर नीचे से हमारा ऑफिस का वो होता है ना, अच्छा अच्छा बुक हो जाता है। अच्छा ऋषिकेश है हमारा हेड ऑफिस। अच्छा कारगिल वहाँ देहरादून, वहाँ से बुक होता है। अच्छा, तो ये आपका पहले से बुकिंग करना पड़ता है? पहले से भी बुकिंग करना पड़ता है और स्पॉट भी बुकिंग हो सकता है ना? ঠিক আছে। এখানকার যারা আছেন তাদের সাথে কথা বলে যেটা জানা গেল, এগুলোর বুকিং হয়। এটা ঋষিকেশের থেকে বা উখিমঠ থেকে এগুলোর বুকিং সম্পন্ন হয়, বা এখানে যদি অ্যাভেলেবেল থাকে এইটার যে হোমস্টে, এগুলোর বুকিংও এখান থেকে পসিবল স্পটে এসে। কারণ এই যে হোমস্টেটা এটা একদমই মন্দিরের একদম পাশেই অবস্থিত। আর বুড়া মদমহেশ্বর হচ্ছে উপরে যে পাহাড়টা দেখা যাচ্ছে বুগিয়াল মতন, ওর উপরটাই হচ্ছে বুড়া মদমহেশ্বর। মন্দিরের কপাট সকালের জন্য আজকের মতন বন্ধ হয়ে গেল। মন্দির বন্ধ হয়ে গেছে। আবার সন্ধ্যা 6টা 6:30টার সময়, সন্ধ্যা আরতির সময় মন্দির খুলবে। এখানে এখন মন্দিরে যে পূজা হয়েছিল তার ভোগ আমাদের এখানে যত দর্শনার্থী আছে তাদের মধ্যে বিতরণ করা হলো। এটা খুবই একটা ভালো লাগার ব্যাপার যে আমরা দর্শন করার পর এখানে আমরা সকলে ভোগ গ্রহণ করতে পারলাম। আমরা এখন পুরো পুজো দেওয়া কমপ্লিট করে পুজোর যে ভোগ সেটা গ্রহণ করে এখন আমরা আবার যাচ্ছি হোমস্টের দিকে। তো হোমস্টে থেকে কিছু লাঞ্চের বন্দোবস্ত করা হবে। তো লাঞ্চে করে আমরা একটু রেস্ট নেব। এই সন্ধ্যাবেলা আবার পুনরায় এখানে এসে আসবো, এখানে যে আরতি হয় সেই আরতি দেখার জন্য। আমাদের যে হোমস্টে, সেই হোমস্টে থেকে এই যে মদমহেশ্বরের যে মন্দির, সেই মন্দিরের পুরো ভিউ এই যে এখান থেকে দেখা যাচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করব। এই যে এখানে হচ্ছে মদমহেশ্বরের মন্দির। এখান থেকে খুব বেশি হলে ম্যাক্সিমাম 100 মিটার হবে। বিষয় যেটা, মদমহেশ্বরে হোমস্টে আছে হাতে গোনা 4, 5, 6, 7টা। তার মধ্যে অধিকাংশ হোমস্টেই থাকার ব্যবস্থা খুবই খারাপ, নেই বললেই চলে। আর এইরকম একটা দুর্গম এলাকায় এসে থাকার ভালো ব্যবস্থা পাওয়ার আশাও করা যায় না। কিন্তু তার মধ্যে ওই সামনের এই হোমস্টেগুলো একটু ভালো। আমরা যে হোমস্টেটায় আছি সেই হোমস্টেটার তো মানে থাকার জায়গা খুবই অবস্থা খারাপ, খাওয়া দাওয়াও না বললে চলে। এখানে সবচেয়ে বড় প্রবলেম যেটা, যে এখানে একদমই ইলেকট্রিসিটি নেই এবং কোনো মোবাইলের সিমেরই টাওয়ার থাকে না, মানে বিএসএনএল এর টাওয়ারও পাওয়া যায় না। মানে প্রবল দুর্গম এলাকা। আর যতগুলো কেদার আছে, পঞ্চকেদার, তার মধ্যে আমাদের মধ্যে অনেকেই পঞ্চকেদার কমপ্লিট করে ফেলেছে। তাদের কাছেও মনে হয়েছে যে এই মদমহেশ্বরটা খুবই দুর্গম এবং খুবই কঠিন।
আর তার সঙ্গে ঠান্ডা তো রয়েইছে, আর চার্জ দেওয়ারও কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেই, আশা করি চার্জ দেওয়ার ব্যবস্থাও নেই। তাই সাফিসিয়েন্ট চার্জ দিয়ে মোবাইলের সঙ্গে পাওয়ার ব্যাংক এগুলো ক্যারি করলে সুবিধা হয়। আর খাবার দাবারের কথা বলতে পারি যে এখানে খিচুড়ি এরা বানিয়ে দিচ্ছে, যদি শেকটা খেতে ভালো না লাগে তো এখন তো ইনস্ট্যান্ট অনেক ফুড পাওয়া যায়, খিচুড়ি পনির এগুলো পাওয়া যায়, এগুলোর সাথে ক্যারি করুন। আর সাফিসিয়েন্ট পাওয়ার ব্যাংক সঙ্গে ক্যারি করুন, আর বাড়িতে আগে থেকেই জানিয়ে দিন এই মদ মহেশ্বরে ওঠার পরে আর টাওয়ার পাওয়ার কোনো রকমই সম্ভাবনা নেই। তো যেমনটা বললো এখানে কুন্তল, যে এখানে কিন্তু ইলেকট্রিসিটির কোনো এখনো কিছু আসেনি। নিচে আমরা যখন উঠেছিলাম রাশির পরে যে গন্ডার, তারপরে যে লোয়ার বানতলি, আপার বানতলি পর্যন্তই কিন্তু ইলেকট্রিসিটি এসছে, কারণ আমরা যে ইলেকট্রিকের যে পোলগুলো খেয়াল করেছিলাম তো এই পর্যন্ত ইলেকট্রিসিটি এসছে। তারপর যে আমরা নানু থেকে গতকাল স্টে করলাম, নানুতেও কোনো রকম ইলেকট্রিসিটি ছিল না, শুধুমাত্র সোলার প্যানেল দিয়েই তারা যে ইনভার্টারের মাধ্যমে জাস্ট 3 ঘন্টার জন্য সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত তারা ইলেকট্রিসিটি সাপ্লাই দিচ্ছে। তো সেটা তো সাফিসিয়েন্ট নয়, কারণ একটা বড় গ্রুপের জন্য বা ইন্ডিভিজুয়াল এতজন মানুষের জন্য, কারণ প্রত্যেকটা রুমে একটা করে প্লাগ আছে, আর প্রত্যেকটা প্লাগে ধরুন একটা রুমে 5 জন 4 জনের করে অ্যাকোমোডেশন। তো সেখানে দাঁড়িয়ে এই একটা প্লাগে 3 ঘন্টা সবার ফোন চার্জ করাটা একটু ডিফিকাল্ট। তো সেই জন্য বলবো যতটা পারবেন নিজেদের ফোনের চার্জ বাঁচিয়ে রাখবেন। তো আজকে আমরা যখন মদমহেশ্বরে এলাম এখানেও কিন্তু সে একই পরিস্থিতি কিন্তু কোনো বদল হয়নি, ইলেকট্রিসিটি এখানেও একই। আমরা যে হোমস্টেটাতে আছি মাত্র 3টে সোলার প্যানেল বসানো আছে যেটা দেখলাম, এখানেও হয়তো এখনো পর্যন্ত জানি না, আমাদের কাছে কোনো ইনফরমেশন দেননি হোমস্টে থেকে যে কটা পর্যন্ত ইলেকট্রিসিটি আমরা পাবো। আশা করি যে সন্ধ্যা 6টা বা 7টা থেকে হয়তো রাত 9টা 8টা যে ডিনারের টাইমটুকু আছে সেটুকু পর্যন্তই হয়তো আমাদেরকে ইলেকট্রিসিটি প্রোভাইড করা হবে, যার মাধ্যম দিয়ে আমরা আমাদের ফোনগুলোকে চার্জ করতে পারবো বা যে ইলেকট্রনিক্স গেজেটগুলো আছে সেগুলো আমরা চার্জ করতে পারবো। তো এছাড়াও এখানে কিছু টেন্টেরও ব্যবস্থা আছে, এই যে আমি দেখাবো, আমাদের হোমস্টের মধ্যেও টেন্ট আছে, হোমস্টের পাশেও টেন্টের ব্যবস্থা আছে। তো আপনারা যদি চান, সবসময় একটা কথাই বলবো, এখানে যে সমস্ত আমরা কিছু হোমস্টের নাম্বার বা ছবি আমরা দিয়ে দেব, তো সেখান থেকে আপনারা যোগাযোগ করে নেবেন, কারণ এখানে কিন্তু খুব সীমিত সংখ্যক হোমস্টে আছে। সেখানে আসার আগে অবশ্যই আপনারা যেহেতু রাতে থাকবেন, যদি কেউ রাতে, কারণ একদিনে উঠে আবার নামাটা সত্যি ডিফিকাল্ট, সেখানে রাতে আপনাকে থাকতেই হবে। রাতে থাকার জন্য আপনারা আপনাদের যে নাইট স্টের জন্য হোমস্টে বা টেন্ট যেটা আছে তো সেটার বুকিং অবশ্যই করে আসবেন। বুকিং না করে আসাটা কিন্তু একটি বোকামির কাজ হয়ে যাবে। তো আমরা যেমনটা করেছিলাম, আমরা আমাদের ট্যুর ফিক্সার হওয়ার পর থেকেই আমরা নানু, নিচে রাশি, উপরে মদমহেশ্বরে সমস্ত জায়গায় আমরা কিন্তু রুম বুক করে এসেছিলাম। আমরা এখন দুপুরে যে আমরা এখানে খিচুড়ি করার কথা বলেছিলাম, তো হোমস্টে থেকে ওনারা তো ওনাদের পাহাড়ি স্টাইলে যে খিচুড়ি হয় সেই খিচুড়ির ব্যবস্থা করেছেন। সত্যি কথা বলতে জায়গাটা এতটাই রিমোট লোকেশন এই মদমহেশ্বর, যেটা যে এখানে সত্যি কথা বলতে এই যে রুমগুলো বানানো হয়েছে বা যে টেন্টগুলো আছে এগুলোই অনেক, যে থাকার ব্যবস্থা আছে, তার এর থেকে মানে বিলাসিতার কোনো জায়গাই নেই। তো এখানে এসে কবি সুকান্তর একটা লাইনই মনে পড়ে, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এখানে যে খিচুড়ি পাওয়া যাচ্ছে সেটাই অমৃত সমান। একদম। সকলকে শুভ সন্ধ্যা। এখন বাজে সন্ধ্যা 6টা। আমরা এখন যাচ্ছি আমাদের হোমস্টে থেকে মন্দিরের উদ্দেশ্যে সন্ধ্যা আরতি রাখার জন্য। देवज्योति ब्रह्मा देवज्योति जनार्दनम दीपो हरतु मे पापम पूजा दीप नमस्तुते वनस्पतिरवा भूतो गन्धाढ्यं गन्धमुत्तमम् आग्रेय पर्वदेवानां धूपोऽयं प्रतिगृह्यतां महा ज्वां खड्गं चक्रगदे चापपरिगं चूलं भुवण्डिं शिरा। আমরা এখন এসেছিলাম মন্দির চত্বরে, এখন সন্ধ্যা আরতি হচ্ছে। दजायता तवमा दजायन्ता जेके जो भया दाता नाताया देवेका संबोजानता नारे देता यहते नाए हमें